বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে। ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা বৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেটা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে প্রধান উপদেষ্টার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথা তিনি রাখবেন। আমরা আশা করব তার ঘোষিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি। তার সুবিধা মতো করুন তিনি। জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায়, এর আগে তাকে করতে হবে। আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা, এই জাতীয় যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন, কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন, সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো আপনি রেখে দেবেন। এটা করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই। আমরা করবেন কাজগুলো। জুলাই সনদের কথা বলছেন, এই জুলাই সনদের এই সংস্কারের কাজ সম্পাদন হতে হবে, এর বেশি দেরি করার অবকাশ নাই। আর বিচারের কথা জানি হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত। বিচার সবগুলো করা যাবে না, তো কয়েকটি বিচার, বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে। বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোড ম্যাপ বিশেষ নির্বাচনের ঘোষণা করা হোক, এটা জাতি সবাই চায়। আপনারা বুঝতে পারছেন যে জাতির সব দল সব মত লোকেরা চাচ্ছে রোড ম্যাপ ঘোষণা করা। অস্থিরতা রাখলে হবে কি, অস্থিরতা তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না। আমরা আপনার কেউ চাই না অস্থিরতা তৈরি হোক এবং আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত নিতে হোক, আমরা কেউ চাচ্ছি না। সুন্দরভাবে যাতে আমরা সবাই চলতে পারি, যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে, এই ব্যবস্থা আপনাদের করতে হবে। এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমারও তো মনে করি আমরা যাতে ঐক্যবদ্ধ রাখা, দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব, আপনার সহকর্মীর দায়িত্ব। এবং কোনো সহকর্মী তেমন কাজ না করে যে এই ঐক্যমত্যের আমরা করতে আপনারা দেবেন না। আপনাদের সবাই ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন সেলিম। আপনি 1 মিনিটে শেষ করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বৈষম্য তো না করলেই হয়। আমরা 2014 সালের পর থেকে যখন অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন থেকে রণভঙ্গ দিয়ে স্বৈরাচারের কবলে আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমরা দেখি এখন অনেক জোর গলায় কথা বলতে। সেখানে বৈষম্য করবেন না। আমরা যারা জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 28 অক্টোবরের পর থেকে রাজপথে প্রতিদিন ছিলাম, আমাদের প্রতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কয়েকদিন আগে আপনারা একটা মিটিং করেছেন 20টা রাজনৈতিক দলের সাথে, আমাদের অনেকগুলো রাজনৈতিক দলকে ডাকেননি। আপনার সংস্কারটা যতটা দ্রুত সম্ভব সংস্কারটা শেষ করে আপনার নির্বাচনটা ডিসেম্বরের মাধ্যমে আমরা চাই এবং উপদেষ্টা মণ্ডলীর সংস্কারটা আমরা চাই। বন্দর করিডোরের মতো বিতর্কিত বিষয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের মনির হায়দার সাহেব এখানে আসার পর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্পর্ক হয়েছে এবং আমরা অন্তত অনেক উপদেষ্টাকে চিনি না এবং অনেক উপদেষ্টা থেকে চিনলেও ওনারা আমাদের ফোন ধরেন না। মনির হায়দার সাহেব অন্তত আমাদের ফোন ধরেন, কথা বলেন এবং আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। তো মনির হায়দার সাহেবকে আমরা অনুরোধ করব যে ভবিষ্যতে অন্তত রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আপনি চিন্তা করবেন, যারা আন্দোলনে ছিলেন তাদেরকে যেন আপনার প্রাধান্য দেন এবং যারা স্বৈরাচারের পক্ষে ছিলেন, 24-এর নির্বাচনের বিপক্ষে ছিলেন না, তাদেরকে ডেকে আমাদেরকে আহ্বান করবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকিকে। জনাব জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত রাজনৈতিক সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। আর অনেকে অনেক কথা বলে ফেলেছেন, আমার মনে হয় না যে আর বিস্তারিত কোনো কথা বলার সুযোগ আছে। আমরা ওই বিচার সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে যে ডিফারেন্স আছে সেটা গুরুত্ব পেতে পারে। সেগুলো নিয়ে জনমতেরও প্রশ্ন আছে, অনেক বিষয় ঐকমত্য হবে, বাকিটা জনমতের কাছে যেতে হবে, সেইটার জায়গাটা প্রাধান্যে আসবে। আর 2, নির্বাচনের পরিবেশ নিয়েও যে শঙ্কা আছে সেটাও আলোচনার মধ্যে আসবে তখন। এখন ডেট নিয়ে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসতে পারছে না।
আর জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রশ্ন, সেটা আসলে সেটারও একটা তারিখ আপনাদের ঠিক করা দরকার। সামনেই তো একটা তো মানে এইটা দীর্ঘকাল হচ্ছে না, সেই জায়গায় আপনারা নিশ্চয়ই একটা টার্গেট দেবেন। আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর কিভাবে পাবো জানি না। সেটা হচ্ছে যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা মতামত দিচ্ছি, কিন্তু আরো 6টা কিংবা তদূর্ধ্ব কমিশন আছে, অনেক বিষয় কমিশন হয়নি। কিন্তু সেগুলোর রিপোর্ট কি আসলে রাজনৈতিক দলগুলো মতামত দিবে, নাকি ওইগুলো আসলে আপনারা কিভাবে বাস্তবায়নের চিন্তা করছেন সেই বিষয়ে কোনো আসলে আমরা ধারণা পাইনি। সেটাও আপনাদের থাকা দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হককে। আমি বিনয়ের সাথে কিছুটা দ্বিমত করছি। দ্বিমতটা হচ্ছে, আমি খুব স্পষ্ট করে মনে করি আপনাদের 3 মাস 3.5 মাসের প্র্যাকটিসের পরে যেটা দরকার ছিল, যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দাগের ঐক্যমত তৈরি হয়েছে তার একটা তালিকা আজকে হাজির করা, এটাই ছিল আপনাদের 1 নম্বরের কাজ। সেই কাজটা কিন্তু করতে পারেননি। এই কাজটা উচিত হবে অগ্রাধিকারের ভিত্তিতে, যদি কালকে পারেন কালকে, নাহলে 2-1 দিনের মধ্যে গত 3.5 মাসের কাজের সাফল্য যেখানে একমত হতে পারলাম, সেটাকে রাজনৈতিক দলগুলোর কাছে, জাতির কাছে সেটা হাজির করা। 2 হচ্ছে, আগামীকালকের মিটিংটা যেভাবে ডাকা হয়েছে, এখানে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। আমি প্রফেসর আলী রিয়াজকে বলছিলাম মিটিং শুরু করার আগে যে আপনারা কালকে যে মিটিংটা ডেকেছেন, আপনারা বসে থাকবেন, দলগুলো পরস্পর বিতর্ক করবে। এই প্রক্রিয়াটা ঠিক বিবেচনা করছে না। আপনাদের উচিত হচ্ছে যেসব প্রশ্নে দ্বিমত আছে সেগুলোকে তালিকা করে, সেটা আপনারা জানেন কোথায় দ্বিমত আছে, দলের সাথে প্রয়োজন বোধে একদিনে 3টা 4টা 5টা দলের সাথে কথা বলেন, একান্তে কথা বলেন, আলাপ আলোচনা করেন। কারণ পরিণত সমাধানে আসতে পারবো না। কালকে যদি মিটিংটা যদি শিফট করতে না পারেন, কালকে প্রাথমিকভাবে বসেন, কিন্তু পরবর্তীকালে একদিনে 3, 4টা 5টা দলের সাথে কথা বলেন, আলোচনা করেন, তাহলে অনেক প্রশ্নে আমরা কাছাকাছি আসতে পারবো, একমত হতে পারবো। তারপরে যেগুলো দ্বিমত থাকবে, ওপেন-এন্ডেড ডিসকাশন থাকবে, পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা করব। এটা সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন, না হলে আপনারা যেভাবে করছেন এটা একটা ডিবেটের পর্যায়ে পর্যবেসিত হবে ঐক্যমতে আসার চেয়ে। আশা করি সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন। 2 নম্বর প্রশ্ন হলো যে, আমি ইতিমধ্যে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। বলেছি যুদ্ধের মাঝখানে জেনারেল নিশ্চয়ই আমরা পরিবর্তন করতে চাই না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো জেনারেল যিনি যেই কমান্ড কাউন্সিল যেটা গঠন করেছেন গত 9-10 মাসে নানাভাবে আপনারা বিতর্কিত হয়েছেন। তাতে জেনারেলের আমাদের যিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক, তিনি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হয়ে পড়ছেন। এমন সব প্রশ্ন হাজির হচ্ছে যেটা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করছে, সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় বিরোধ বৈরিতার জায়গাটা তৈরি হচ্ছে, এক ধরনের দূরত্বের জায়গাটা বাড়ছে। আশা করি এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে এখন বাস্তবে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রের মতন করে কাজ করতে হবে। সকল দল, স্টেক হোল্ডাররা আপনাদের কাছে সমান বিবেচনা তারা যেন দাবি করে, ফলে এই জায়গাটা করবেন। শেষ করতে চাই আমি যে কথাটা বলে, যে আপনারা এখন নির্বাচনের ব্যাপারে যে কথাটা এসছে, মাননীয় উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আছে ডিসেম্বর থেকে জুন অধিকাংশ রাজনৈতিক দল বা বিপুল অধিকাংশ দল সবাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম যে মাস ডিসেম্বরের পক্ষেই তারা কথাটা বলছেন। তাহলে নিশ্চয়ই যে সম্মিলিত চিন্তা, সম্মিলিত মতামত, যে বিশাল কোটি কোটি জনগোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করেন, এটা নিশ্চয়ই মাননীয় উপদেষ্টা এবং তার কাউন্সিল এটাকে আপনার বিবেচনা করবেন। আরেকটা হলো, সরকারের সাথে যদি আমাদের একটা অর্গানিক এনগেজমেন্ট থাকে, বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, নির্বাচন 7 দিন যদি এগিয়ে আসে, 31শে ডিসেম্বর জায়গায় যদি 20শে ডিসেম্বর হয়, অথবা যদি 7ই জানুয়ারি হয় 2026 কি 20শে জানুয়ারি হয়, এটা নিয়ে কি বড় কোনো প্রশ্ন উঠবে? বড় কোনো প্রশ্ন উঠবে। ধন্যবাদ জনাব সাইফুল হক। আলাপ আলোচনা, বোঝাপড়া করে ঐক্যমত জায়গাটা তৈরি করেন। আপনাকে যে জাতীয় ঐক্যের সিম্বল হিসেবে দেখতে চাই,
আপনার নেতৃত্বে এই জার্নিটাকে আমরা সম্পন্ন করতে চাই। কিন্তু আপনি আপনার এই জায়গাটা যে কথাগুলো আলোচনা ফেলছে শুধুমাত্র মিটিংয়ের আলোচনা না হিসাবে এটা সার্বত্রা নিশ্চয় উপলব্ধির মধ্যে নেবেন। এ ব্যাপারে আগামীকাল আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল আলম। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক আমিনুল হক বিশ্বাস, যিনি টিপু বিশ্বাস নামে পরিচিত। জনাব আমিনুল হক বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে। বন্ধুগণ, আমাদের মধ্যে তো দ্বিমত আছেই। একটা কথাই আছে, উইদাউট ডিফারেন্সেস দেয়ার ক্যান বি নো ইউনিটি। মত পার্থক্যই নাই, তার আবার একমত কি? মত পার্থক্য আছে, থাকবে, কিন্তু জাতির জন্য, জনগণের জন্য কোন মত পার্থক্যগুলো কমিয়ে এনে ঐক্যমতে পৌঁছানো যায় এবং আজকের এই নির্দিষ্ট সময়ে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি। অনেকে অনেক কথা বলছেন, বিপ্লব হয়েছে, আমার দল মনে করে না। তবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে এবং এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা একটু যেন স্মরণ করি, যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছেন, তাদের বিষয়টি যেন আমরা স্মরণ করি। তাদের সংগ্রামের কারণেই কিন্তু আজকে আমরা এখানে, যদিও ওই সংগ্রামে আমরা ছিলাম, আমরা জীবিত, কিন্তু তাদের জীবন তারা ত্যাগ করেছে। অথবা আজকে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। ফলদায়ক নির্বাচন, বিপ্লব হয় নাই, সরকার অন্তর্বর্তীকালীন, কিংবা এটাকে তত্ত্বাবধায়ক বলা যেতে পারে। অতএব একটা ঐক্যমতে ফলদায়ক দল কিন্তু মনে করে নির্বাচন দিয়ে আসলে কিছু হবে, অভ্যুত্থানই করতে হবে, অভ্যুত্থানেই ক্ষমতা দখল করতে হবে। ইভেন দ্যাট আমরা জনমতকে গুরুত্ব দিই। অতএব এই জনমতের মধ্য দিয়েই যারা জনমতকে উপেক্ষা করবে, এক্সপোজার হবে তাদের, আবার অভ্যুত্থান হবে। অতএব নির্বাচনের তারিখ, ফলদায়ক নির্বাচনের জন্য যে ধরনের কাঠামো দরকার, সেই কাঠামোটাকে জরুরি করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা বলেছি ডিসেম্বর নাও হতে পারে, এটা ফেব্রুয়ারি হতে পারে, জানুয়ারিও হতে পারে, কিন্তু তারিখ ঘোষণা করেন। কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখে জাতিকে বিভক্ত করা যাবে না, অত্যন্ত পরিষ্কার কথা। আর যে ফ্যাসিবাদরা জনগণের উপর অত্যাচার করেছে, তাদের একটা বিচার হওয়া উচিত, ফলদায়ক বিচার। শেষ হবে তা বলছে না, উদ্যোগ নেওয়া উচিত, শুরু করা উচিত, দৃশ্যমান হওয়া উচিত। আর জনগণের দিকে একটু নজর রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যেসব বিষয়ে কষ্ট হচ্ছে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, দ্রব্যমূল্য এবং নানান সমস্যা, সংকট, আইন, বিচার ইত্যাদি বিষয়ে একটু নজর রেখে সেই সবগুলোতে পদক্ষেপ দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি 12 দলীয় জোটের প্রধান প্রবীণ রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভালো লাগছে যে বিভিন্ন প্রশ্নে আমরা বিগতকালে ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, সে বিষয়ে কিছু কথা মাননীয় আইন উপদেষ্টার কাছ থেকে জানলাম। আসিয়ার হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে যে তার বিচার হয়েছে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হয় না। এই জিনিসগুলির প্রচার হচ্ছে না, শুধু সমালোচনা করে যাচ্ছি আমরা যে এই ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে যেসব বিষয়ে পদক্ষেপ নিয়েছে তার প্রয়োগ আমরা দেখতে পাই না। এর প্রয়োগ হচ্ছে, এই প্রচারগুলি আপনাদের করা দরকার। আমার খুব ভালো লাগছে যে
কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট। তার পাশাপাশি জাতীয় জীবনে আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি বার্নিং যে সমস্ত ক্রাইসিস, সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা করে ওনার যা বক্তব্য সেটাকে পরিষ্কার করা, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ভিতরে বিভেদ অনৈক্য দূরীভূত হবে। আমরা চাই না যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় চেতনা, জাতীয় ঐক্য কোনো ফাটল ধরুক। আমরা চাই না আমাদের পরম আশার স্থল ডক্টর ইউনূস, তার সম্পর্কে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো প্রশ্ন জাগ্রত হোক। আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস তারপরে রয়েছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। সেক্ষেত্রে আমাদের চাইতেও তাকে আরও বেশি সচেতন থাকতে হবে এবং সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা জামাল হায়দার। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগের অন্যতম নায়ক জনাব নাহিদ ইসলাম, এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ, ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা যাই, যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেটি করার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই। সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে সরকার 30 কার্যদিবস ঘোষণা করেছিল। আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না। আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময়, সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন। আর দ্বিতীয়ত, জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমত্যের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই 5ই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমত্যের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো। এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মত, আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেটি নিয়েও প্রশ্ন আছে। ফলে এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে। আমরা 16 বছর অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আশা করি যে আরো 2 মাসও আমরা অপেক্ষা করতে পারবো। জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আলোচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি। কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে, এই সরকারের দায়িত্ব, যে ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে, কি কি মৌলিক সংস্কার হবে, আবার রাজনৈতিক প্রয়োজন যে নির্বাচনের তারিখটি কবে হবে। তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে 5ই আগস্ট ভাবে এই জুলাই গণ অভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের কথা বলতেছি, কিন্তু যদি নির্বাচন ব্যবস্থারও সংস্কার না হয়, ন্যূনতমভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয়, নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয়, তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে।
এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি। সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না, এটি সরকার, এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না। এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে, এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয়। ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, এবং কোনো দলও সেটিকে সমর্থন করছে, এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের। নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো এবং সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে, অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না। আমরা দেখছি বিদেশি শক্তি বিভিন্ন আমাদের যেই স্বার্থকারী দেশ তারাও নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে। তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত, এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত। আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকের অনুষ্ঠানের মাননীয় চেয়ারম্যান এবং অভিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে। কিছুদিন আগে হঠাৎ করে, কিন্তু আমরা সকলে মিলে সেটাকে একটা স্ট্রিমলাইনে নিয়ে আসছি, এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তার ভেরি পজিটিভ ভূমিকার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে, সকল দল আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা রিভিউ করেছি। এই জাতি চায় আপনার নেতৃত্বেই একটা সফল ট্রানজিশন হোক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক। পুরো জাতির সমর্থন আছে এতে, এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনার চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল, মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমত্য দিয়েছে। আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে, তিনটে ইস্যু। একটা হচ্ছে আমাদের নির্বাচন, সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি, ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই। ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে, আমাদের সেনাবাহিনী এবং আদার্স, আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন, ডিসিশন নেবেন তারা, এর ভিতরে একটি ঐক্যমত্য থাকা দরকার, এবং ডিফারেন্স যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পর্যায়ে এবং সমাধানে আমাদের আসা দরকার। আমরা এটা জানি যে আমাদের দেশটি ছোট, আমাদের উপরে অনেক দেশের সাহায্য সহযোগিতা আমরা নির্ভরশীল থাকি, এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায়, এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের উপরে প্রচণ্ড চাপ থাকে, অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয়। তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া। সকলে মিলে যদি আমরা মনে করি আমাদেরকে বো ডাউন করতে হবে, আমরা করব। সকলে যদি আমরা মনে করি না আমরা বো ডাউন করবো না, উইল অ্যাকসেপ্ট দ্য রিস্ক, আমরা রিস্ক নেব। আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম, এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি। অ্যালোন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না। এরপর যে সংস্কার ইস্যুটি আসছে, আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুর যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী রিয়াজ সাহেব,
উনি বলেছেন বাই জুলাই ওনারা শেষ করতে চান, ওনাদের টেনিয়ন 15 দিন পরে 15 আগস্ট। তো যদি আপনি এটা করতে পারেন আমরা আপনাকে একটা থ্যাঙ্কস দেব তখন। এবং এর ভিত্তিতেই যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, আমরা জুলাই চার্টারের পক্ষে পুরা নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত। নাম যদি কেউ চান যে অন্য নাম হবে সেটা, তবে জুলাই নামটা থাকলে আমাদের হিস্ট্রিটা বারবারে রিনিউ হতে পারে। সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি। নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো হইতেই হবে এবং সকল দলেই নির্বাচনের পক্ষে। তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই না। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে ও একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি, সেটা আমরা আপনাকে দিতে পারি। আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন। আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি। আমি শুনেছি যে সত্য কিনা জানি না, আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না। আপনাকে ডিকটেট করার তো কারো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই, সাহসও নেই আমি মনে করি। আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 100 বছরে আর নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান নোবেল লরিয়েট হইতে পারেন, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো এরকম একটা সার্কামস্টেন্সেস হবে কিনা, দিস ভেরি আনসার্টেন। উই আর প্রাউড অফ ইউ। এবং সারা বাংলাদেশের সমৃদ্ধি আপনার মাধ্যমে, এটা বলতে পুরো জাতির কোনো দিতে তো নেই, বরং আমরা সম্মান বোধ করি। এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন, আমরা সকলে এই লাইনের মাঝেই আছি, এই ব্র্যাকেটে আছি। ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট, আর জুন উইদিন দি আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল, সেগুলোর ভিতরে আছে। তো আমরা মনে করি মে এবং জুন পরিবেশগতভাবে এটা সুইটেবল না। কারণ আপনি বলেছেন এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে, এটা একটা মডেল নির্বাচন হবে। সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে ছাতা নিয়ে বেরোতে না হয়। মানুষ ঈদের মতো নতুন জামা পরবে, উৎসবমুখী আসবে, এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে। আমরা প্রতিনিধি দলগুলি এক অন্য কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচনকে কল্পনা করি। তো সেই জন্যে মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে। সুতরাং এই 2 মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই, এর মাঝখানে একটা রোজা আছে। তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন, তাহলে যে টেনশনটা আছে টেনশনটা থাকবে না। কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায়, আরেকজন যাবে অন্য জায়গায়। আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে অ্যাটেনশন চলে যাবে। কারণ বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার 5 বছর থাকবে, ছাড়বে না, এ থাকবে, এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করে। সুতরাং মানুষ এটা চায় না যে কোনো পার্টিকুলার ডেটেই আপনাকে আমরা এই করতে চাই, কিন্তু মানুষ চায় সার্টেনিটিটা। আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে, এটা আমরা একেবারেই নিশ্চিত। এবং এটা আমাদের রাজনীতিগুলো আমরা সেখানে এক অন্যের সাথে কনভিন্স করার জন্য, ঐক্যমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন হইতে হবে। নির্বাচন তো গত 3 বারই হয়েছে, কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না। তো এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন জানি একটু প্রশ্ন সৃষ্টি করছে, দুটো কারণে। দে আর ভেরি স্লো, নাম্বার 1। নাম্বারটা হচ্ছে বিদেশে আমাদের 11 মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত ভোটকে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো
তো 11 কোটি মানুষ বহু দেশে আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, কোথায় কোথায় বোর্ড সেন্টার হবে, কত লোকের জন্য একটা বোর্ড সেন্টার হবে, কোন দেশে কীভাবে হবে, বিদেশিদের সাথে স্পেসিফিক কান্ট্রির সাথে আলোচনা করতে হবে। এই ব্যাপারে আমরা তেমন কোনো উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না। সরকারকে সচেতন, ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে, আমাদের ব্যুরোক্রেসি, তারপরে টিওনো, ওসি, ডিসি, এসপি, এই সমস্ত জায়গার যে পোস্টিংগুলো আছে বলেই আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে। তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি, এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না। সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেইং ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয়, সে সকল নির্বাচনে তো আমরা যাবো না। আমরা আওয়ামী লীগের পলিউটেড নির্বাচনে যাইনি। আর আপনার সময় যদি সে অবস্থা তৈরি হয়, তাহলে সে নির্বাচনে আমরা অ্যাকসেপ্ট করবো না। তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধন জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সম্ভবত মাগরিবের নামাজের আগেই শেষ করতে পারবো, কিন্তু যদিও কয়েকজন আমন্ত্রিত অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে। জনাব সালাউদ্দিন আহমদ। বৈষম্য করলে ওখানে যেতে পারি, এখানে দাঁড়ায় দিলে কিন্তু আমার কষ্ট হবে এবং বোধহয় দুঃখও পাবেন। কোনটা করবেন চিন্তা করেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না, কিন্তু সংস্কার কমিশনের যে গতি, সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা। আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো। এখানে 31 দফার নিয়ে আমি কথা বলবো না। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা 3 দিন আলাপ করেছি অবিরত, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে। এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি। আপনাদের সংক্ষিপ্ত ভার্সনের যেটা আপনারা স্প্রেডশিট বলেন, সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি, যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু। তো যেভাবে আমরা জবাব দিয়েছি, ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই প্রভিশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা দ্বিমত হয়েছে। এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন। এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি অন সার্টেন পয়েন্টস, মেজর ইস্যুস, যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না। যাই হোক, সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না, বললে রিয়াজ ভাই কষ্ট পাবে। তো দ্বিতীয় হচ্ছে, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পারেনি অবিরত, তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না। একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, কেন চাই, যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি, বহুবার প্লেস করেছি। এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনস্পিরেসির একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ, এবং বিভিন্ন রকমের অস্থিরতার সৃষ্টিরও পায় তারা আছে।
সেটা আভ্যন্তরীণ ভাবেও আছে, বহির্বিশ্বেরও আছে। অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই। ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইব না? তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে। তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই। তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন, সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে। কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না। এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে। তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে, তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি। কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। তো যাই হোক, আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রায় শেষ, বাকিগুলো চলমান। শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই। প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধহয় 2025 যেটা হয়েছে, এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই। এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা কোনো রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে। এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশনস অন দি প্রেসিডেন্ট, যেটার কনস্টিটিউশনালিটি নাই। আর্টিকেল 95-এর সেকশন 1-2 সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিন্যান্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে। তো আরও 2-3টা আছে চ্যালেঞ্জ হয়েছে, ওখানে বোধহয় সেকশন 4, 5, 6 এবং 9 চ্যালেঞ্জ হয়েছে। এটা শোনা উচিত ছিল, ডিসপোজ অফ করলে ঠিক হতো। আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না, করা হবে কেন? জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই অ্যাবাভ সেক্রেটারি, তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি। এনিওয়ে, এর বিষয়ে বেশি বলবো না। আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন, শুধু ল মিনিস্টার আছে বলে ল মিনিস্ট্রির কথা বললো, সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে, বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত, কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে 12টা, কনস্টিটিউশন সহ 13টা। সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে 3 মাস আগে আমরা এগ্রিড হয়েছি। এটা এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো অর্ডিন্যান্স করা যেত, ছোটখাটো সমস্তগুলো অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা প্রয়োজন হবেও না, এটা করে। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে, আপনার দুদকের ক্ষেত্রে, এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে। 2-4টে যেটা হয়নি সেটা বাদ রাখতেন, তো সংস্কার তো শেষ। আর বিচার দৃশ্যমান হয়েছে। আর বিচারের মধ্যে কি কোনো রোডম্যাপ দেওয়া চায়? অনেকে বলেছেন বিচারে যদি রোডম্যাপ দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস, বিচারের রোডম্যাপ হবে না। বিচার শুরু হয়েছে, করার জন্য যা যা করা দরকার, স্টিক সাপোর্ট, ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা যা বাড়ানো দরকার, ট্রাইব্যুনাল বাড়ানো দরকার, যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে। আমাদের প্রয়োজন হলে আমরা কোঅপারেট করব, বিচার চলবে সেটার গতিতে। এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হলেও আপিল হবে, আর অনেক কিছু হবে। তবে প্রধান উপদেষ্টা জাতি অবশ্যই দেখতে চাচ্ছে বিফোর 5th আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার যেন মানুষ রায় দেখতে পায়। অবশ্যই এর মধ্যে কোনো জোরাজুরি জবরদস্তি নেই, কিন্তু এটা জাতির প্রত্যাশা। এখানে আপনার একটু প্রশংসা করি যে মাননীয় আইন উপদেষ্টা হোক, আইসিটি ট্রাইব্যুনাল হোক, একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন, ট্রায়ালটা খুব শীঘ্র করা সম্ভব। এরকম আরো 1 to 10 পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি, বাকিগুলো হবে। আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব,
আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি মামলা করছি, নাকি মধ্যে রহস্য আছে, সেজন্য কালকে যাব মামলা করতে। যাই হোক, সেগুলো পরে করলেও হবে, প্রায়োরিটি হচ্ছে এগুলো। মানুষ দেখতে চায়, জাতি দেখতে চায়, এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে এইভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায়। এনিওয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। পুরো উপদেষ্টা মণ্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা অপোনেন্ট বা প্রতিপক্ষ, সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে, যেখানে আইনের শাসন নাই, মানুষ যাতে মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে, মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে। আমরা সেটা আপনার কাছে আশা করি না। এই দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে, সেটা আপনাকে দেখতে হবে। আমরা যে শুধুই কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয়, সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্য যাই। এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। আর সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই, যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না, শুধুমাত্র প্রশংসা করে, সরকার তো কয়েকবার দেখছি, বিরোধী দলও দেখছি, তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে, ধরে দেবে, তারা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু। আমরা হয়তো বাইরে আছি, কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য, সেটা আমাদের দাবি। আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন। এখানে সবাই সেই কথাই বলেছে, যাতে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ, এমনভাবে কার্যকর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব, আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হব, বহুমত হব, কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই। ধন্যবাদ।